প্রিয় লিসেনার্স, ধরুন আধার রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন মেঠো পথ দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন। হঠাৎ করেই এক মুহূর্তের জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাঁশঝাড়ে দাঁড়িয়ে আছে একটি ভয়ানক ছায়ামূর্তি। এই ছায়ামূর্তির অস্বাভাবিক উচ্চতা এবং আগুন ঝরা চোখ স্পষ্ট জানান দিচ্ছে যে সে আমাদের জগতের কেউ নয়। এমন সময়ে আপনি যতই সাহসী হন না কেন, ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হতে বাধ্য। আমাদের দেশে সম্ভবত এমন একটিও অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এই ধরনের ভয়ের অথবা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি। আমাদের লিসেনারদের কাছ থেকে প্রতিনিয়ত পাওয়া এমনই অসংখ্য ঘটনার মধ্য থেকে বাছাই করা সেরা ঘটনা নিয়ে আমাদের এপিসোডগুলো সাজানো হয়। প্রতিটি ঘটনার শুরুতে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম ঠিকানা উল্লেখ করা হয়, তবে বাস্তবতার নিরিখে কয়েকটি ঘটনার সাথে জড়িত চরিত্রদের ছদ্মনাম ব্যবহার করা হয়। আশা করি আমাদের এই আজকের এপিসোডও আপনাদের ভয়ের ঘটনা জানার তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আজকের ঘটনায়। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাবো, এই ঘটনাটি একই সাথে খুবই হৃদয় বিদারক এবং খুবই ভয়ানক একটি ঘটনা। হৃদয় বিদারক এই জন্য বললাম কারণ বাবা মা ছাড়া একটা শিশুর বেঁচে থাকাটা যে কতটা কষ্টদায়ক সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রেজাউল করিম। তিনি থাকেন বাগেরহাটে। এই ঘটনাটির সময়কাল 1990 দশকের দিকে। এই ঘটনাটি যার সাথে ঘটে তার নামটি প্রচার করা যাচ্ছে না। ঘটনা বোঝার জন্য আমরা ছদ্মনাম ব্যবহার করতে পারি। চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার হাতে আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। তখন চোখ খুলে আমি নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি তখন দেখলাম আমার ডান হাত কোনোই পর্যন্ত ব্যান্ডেজ করা। আমার পিঠের দিকেও অস্বাভাবিক রকমের যন্ত্রণা হচ্ছিল। তখন আমি ঘাড় ঘোরাতেই দেখলাম আমার পাশে আমার মামা বসে আছেন। তার চোখ দুটো পানিতে টলটল করছিল। আমি মামাকে জিজ্ঞেস করলাম যে মামা, আমার কি হয়েছে, আমি এখানে কেন? আমি দেখি মামা কিছু বলার আগেই তার চোখে জমে থাকা পানিগুলো ঝরে পড়তে শুরু করলো। তখন মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ে আমি তো বাবা মায়ের সাথে চট্টগ্রামে যাচ্ছিলাম আমার নানু বাড়িতে। তখন চট্টগ্রাম হাইওয়েতে আমাদের গাড়ি একটা ট্রাকের সাথে দুর্ঘটনায় উল্টে যায়। তখন আমি বাবা মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠলাম। আমি মামাকে জিজ্ঞেস করলাম যে তারা কোথায়। মামা তখন চোখ দুটো মুছতে মুছতে বললেন, তারা তোমার নানুর সাথে বাসায় আছে, তোমার জন্য অপেক্ষা করছে। মামার মুখে এই কথা শুনেই আমি বাসায় যেতে চাইলাম। এরপরও প্রায় ঘন্টাখানিক পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলো। আমি আমার মামার সাথে একটা প্রাইভেট গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। আমি দেখলাম পুরো রাস্তা মামা একটু পর পর তার চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টা করছিলেন। কোনো কথাই বললেন না আমার সাথে। বাড়ির আঙিনায় আসতেই দেখলাম বাড়িতে অনেক লোকজন, কান্নার আওয়াজ আর কোরআন তেলাওয়াতের সুর। গাড়ি থামতেই আমি বাড়ির ভেতরে দৌড়ে যাই, মা বলে চিৎকার করতে করতে। তখন আমি দেখলাম দুইটা খাটিয়ার উপর বাবা মা শুয়ে আছেন। তাদের গায়ে শুভ্র সাদা কাফনের কাপড়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যদিও তখন আমার বয়স ছিল মাত্র 9 বছর, কিন্তু আমি জীবন থেকে যে কি জিনিস হারিয়ে ফেলেছি সেইটা বুঝতে আমার বাকি রইল না।
সেদিন আমি মাটিতে পড়ে অনেক কেঁদেছিলাম। প্রায় 2 দিন আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল। মূল ঘটনায় যাচ্ছি। বাবা মাকে হারানোর পর আমার ঠাঁই হয় আমার মামাদের বাসায়। সেখানেই মূলত আমার বেড়ে ওঠা এবং পড়াশোনাও চলছিল। কিন্তু আমি সময়ের সাথে সাথে এটাও বুঝতে পারছিলাম যে আমার মামি আমাকে কখনোই পছন্দ করতেন না। সবসময় অবহেলা করতেন। অনাদর এবং সামান্য বিষয় নিয়েও তিনি কটু কথা শুনিয়ে দিতেন। তাই একদিন চোখের জল এবং মনের একরাশ অভিমান নিয়ে রেল লাইনে বসে বাবা মায়ের কথা ভাবছিলাম। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মাগরিবের আজান হয়ে যায় এবং মাগরিবের আজান আমার কানে আসে। তখন আমি অনুভব করলাম আমার থেকে ঠিক 20 থেকে 30 সেকেন্ড দূরত্বে একটা ট্রেন খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। আমি মুহূর্তের মধ্যে এক লাফে রেল লাইন থেকে নেমে পড়ি। ঠিক সাথে সাথেই ছুটে গেল ট্রেনটা। আর এক মুহূর্ত দেরি হলে সেদিনই হয়তো আমার জীবনের শেষ দিন হতো। আমি আমার ডান হাতে কেমন একটা ব্যথা অনুভব করছিলাম এবং একটু ভেজা ভেজাও লাগছিল জায়গাটা। আমি হাতের দিকে তাকাতেই দেখলাম আমার বৃদ্ধাঙ্গুল থেকে রক্ত বের হয়ে বেয়ে বেয়ে পড়ছে এবং আমার হাতের অনেকটা জায়গা রক্তে লাল হয়ে গেছে। তখন আমি খুবই অবাক হয়ে গেলাম। হাত কিভাবে কাটলো, কখনই বা কাটলো? এইসব চিন্তা করতে করতে আমি বাসায় চলে যাই। আমি এসে হাত পরিষ্কার করে দেখলাম আমার বৃদ্ধাঙ্গুলে দুটো ফুটোর মতন হয়ে আছে এবং মূলত সেখান থেকেই রক্ত গড়িয়ে পড়ছিল। কিন্তু কিভাবে হলো কিছুতেই আমি মনে করতে পারছিলাম না। মামির দুর্ব্যবহারের কথা মনে পড়তেই হালকা কিছু খেয়ে দ্রুতই নিজের রুমে গিয়ে আমি সেদিনের মতো শুয়ে পড়ি। সারাদিনের ক্লান্তিতে আমি তখন গভীর ঘুমেছিলাম। এমন সময় হঠাৎ আমার নাকে একটা অদ্ভুত গন্ধ আমি পাই। গন্ধ পেয়েই আমার ঘুমটা ভেঙে যায়। তখন আমার সম্পূর্ণ ঘর ছিল অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি। তখন আমি অনুমান করে হাত দিয়ে আমার লাইটের সুইচটা অন করি। বাতি জ্বলতেই আমি দেখলাম আমার বৃদ্ধাঙ্গুল থেকে একইভাবে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই। গিয়ে আমি হাত পরিষ্কার করি। কিন্তু যখন আমি হাত পরিষ্কার করছিলাম তখন সামনের আয়নার দিকে আমার চোখ যায়। আমি লক্ষ্য করলাম আমার নাক এবং ঠোঁটেও অনেক রক্ত লেগে আছে। আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল বিষয়গুলি। এরপর আমি হাত মুখ ধুয়ে আমার বিছানায় এসে বসলাম। আমি হাতের দিকে তাকিয়েই চমকে উঠি। আমি দেখলাম হাতের ফুটো দুটো আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে এবং স্পষ্ট হয়ে উঠেছে। তখন আমি কি করি, স্যাভলন দিয়ে আঙুলটা ভালো করে পরিষ্কার করে এভাবেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি আমার মামিকে বিষয়টা জানাবো ভাবছিলাম, কিন্তু মামির দুর্ব্যবহারের কথা চিন্তা করে আর জানানো হয়নি। কিন্তু সারাটা দিনই আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং আমি নিজেকে অসম্ভব দুর্বল অনুভব করছিলাম। এতটাই দুর্বল লাগছিল যে আমি কলমটাও তুলতে পারছিলাম না। সেদিন খাওয়া দাওয়াও করিনি সারাদিন। শরীর দুর্বল থাকায় সেদিন রাতে খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি এবং অদ্ভুতভাবে সেদিন রাতেও আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। কিন্তু এইবার ঘুম ভাঙার পর আমি অনুভব করি একটা শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দটা ছিল চপচপ করে কিছু খাওয়ার শব্দের মতো এবং মূলত এই শব্দেই আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করি যে আমার খুব কাছে বসে কেউ কিছু খাচ্ছে। আমি চোখ খুলে তাকাই। অন্ধকারের মধ্যে আবছা ডিম লাইটের আলোতে আমি ভয়াবহ একটা জিনিস দেখি। আমি দেখি বিশাল আকৃতির একটা কালো অবয়ব এবং সেই ভয়ানক অবয়বটি আমার বৃদ্ধ আঙ্গুল থেকে অনবরত রক্ত চুষে চুষে খাচ্ছে। সেই ভয়ানক জিনিসটার কোনো চোখ, মুখ
চেহারা কিছুই আমি দেখতে পাইনি, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম কেউ আমার আঙ্গুল মুখে দিয়ে রক্ত চুষে খাচ্ছে। আমি তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার পুরো শরীর পাথরের ন্যায় শক্ত হয়েছিল। আমি কোনো দিকে নড়তে পারছিলাম না, এমনকি চিৎকার করতেও পারছিলাম না। আমি শুধু চোখ দিয়ে সেই ভয়ানক বীভৎস দৃশ্যটা দেখে যাচ্ছিলাম এবং অসম্ভব যন্ত্রণা সহ্য করে যাচ্ছিলাম। এমন কতক্ষণ পার হয়েছে আমি জানি না। হঠাৎ আমি দূরে কোনো মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পাই এবং মুহূর্তেই সব কিছু যেন উধাও হয়ে যায়। সেই ভয়ানক জীব বা পিচার যাই বলি, সেটাকে আমি আর রুমে দেখতে পেলাম না। তখন আমি একদম নিস্তেজ হয়ে পড়ি। আমি কোনো রকমে হামাগুড়ি দিয়ে আমার মামার রুমের সামনে যাই। সেখানে গিয়ে আমি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মামার দরজায় কয়েকটা বাড়ি দেই এবং সেখানেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর দীর্ঘ সময় পর আমার জ্ঞান ফেরে। আমি তখন দেখি আমার মামা এবং মামি দুজনেই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন। আমি হাত বাড়িয়ে মামাকে কিছু একটা বলতে গিয়ে অনুভব করলাম আমি আর আমার হাতটা নাড়াতেই পারছি না। মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে গেছে আমার ডান হাত। আমি তখন হাতের দিকে তাকাই। আমি তাকিয়ে দেখলাম হাতের বৃদ্ধ আঙ্গুলটা একদম নীল রঙের হয়ে আছে। এরই সাথে আঙ্গুলের ফুটো দুটো আরো ভয়ানকভাবে আরো বেশি দৃশ্যমান হয়েছে। তখন আমার মামা আমাকে জিজ্ঞেস করলেন যে হাতের এই অবস্থা কি করে হলো, আর রাতেই বা আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেন। আমি তখন ভেবে পাচ্ছিলাম না যে তাদের কিভাবে কি বলবো। তারা বিশ্বাস করবে কিনা এটাও চিন্তা করছিলাম। তারপর আবার আমার মামের কথা চিন্তা করে সেদিন আমি তাদেরকে সত্য কথাটা বলিনি। আমি তাদের একটা মিথ্যা অজুহাত দেখিয়ে লুকিয়ে ফেলে আসল কারণ। সেদিন এটাই হয়তো ছিল আমার সবচেয়ে বড় বোকামি, যেটা আমি পরের দিন রাতে বুঝতে পারি। আমার মামা আমার জন্য কিছু ব্যথার ট্যাবলেট নিয়ে আসেন এবং আরও কিছু লাগলে তাকে জানাতে বলেন। সারাটা দিন আমি ঘুমিয়ে শুয়ে বসে কাটিয়ে দেই। আমার হাতেও তখন প্রচণ্ড ব্যথা ছিল। সেই রাতে আমার ঘুম আসছিল না। রাত তখন প্রায় 12টা কিংবা 1টা বাজে। তখন ঘুম ঘুম একটা ভাব হয়। আমি ঘুমিয়ে পড়ি। এরপর হঠাৎ অনুভব করলাম আমার রুমের দক্ষিণ পাশে যে জানালাটা ছিল সেই জানালাটা আচমকা খুলে যায়। আমার কিন্তু তখনও সজাগ সজাগ একটা ভাব ছিল। আমি আবছা আবছা সব দেখছিলাম। তখন হঠাৎ খেয়াল করলাম সেই জানালা দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ভেতরে ঢুকছে এবং দেখতে দেখতেই ভয়ানক বিশাল এক আকার ধারণ করলো জিনিসটা। সেদিন আমি তার চেহারা, চোখ সবই দেখতে পাচ্ছিলাম। তার চোখ ছিল বিড়ালের চোখ রাতে যেমন জ্বলজ্বল করে ঠিক তেমন, আর তার চেহারাটা ছিল ভয়ানক জঘন্য। কোনো নাক ছিল না, মুখের দিকটা পচা মাংসের মতো ছিল। বড় বড় কয়েকটা দাঁতও ছিল। সামনের দাঁত দুটো খুবই তীক্ষ্ণ এবং সরু মনে হচ্ছিল আমার কাছে। এই দৃশ্য দেখা মাত্রই আমি নিস্তেজ হতে শুরু করলাম। আমার হাত পা শরীর সব অবশ হয়ে যাচ্ছিল। তখন ওই ভয়ানক কুচ্ছির অবয়বটা কেমন একটা অদ্ভুত আওয়াজ করে আমার দিকে এগিয়ে আসে। ওই জিনিসটা ঠিক আমার হাতের কাছে বসে এবং সে কি করে তার সামনে তীক্ষ্ণ দাঁত দুটো আমার বৃদ্ধাঙ্গুলের সেই ফুটোতে ঢুকিয়ে রক্ত চুষতে শুরু করে। আমি যেন এক মৃত্যু যন্ত্রণা উপভোগ করছিলাম। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আমার আত্মা বেরিয়ে যাবে। এতটাই অসহনীয় পর্যায়ে গিয়েছিলাম যে আমি আমার নিজের মৃত্যু কামনা করতে শুরু করি। আমি এক চুল নড়তে পারছিলাম না, কোনো শব্দ উচ্চারণ করতে পারছিলাম না। আমি দেখি হঠাৎ সেই অবয়বটা আমার রক্তচোষা বন্ধ করে দেয়
আমার দিকে তাকায় এবং খুবই বীভৎস একটা হাসি দেয়। ঠিক তখনই আমি শুনতে পাই আমার মামি আমাকে ডাকতে শুরু করেন এবং তিনি দরজা ধাক্কা দিতে শুরু করেন। তখন আমার মনে হচ্ছিল যেন স্বয়ং আল্লাহ পাক আমাকে মামির মাধ্যমে বাঁচিয়ে দিলেন। আমি দেখি মুহূর্তের মধ্যেই সেই অবয়বটা হাওয়ার সাথে মিলিয়ে গেল। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি শেষবারের মতো নিজের শক্তি দিয়ে দরজা খুলেই আমি আমার মামির উপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। এরপর প্রায় একদিন পর আমি চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি দেখলাম আমার শরীরে রক্ত দেয়া হচ্ছে। আমার ঠিক পাশেই আমার মামা বসে আছেন, তার চোখ দুটো পানিতে ভেজা। আমার মামির কান্নাও বেডের বাইরে থেকে শোনা যাচ্ছিল। এর পরের ঘটনা আমি জানতে পারি আমার মামার কাছ থেকে। মামা বলেছিল সেদিন রাতে আমার ঘর থেকে কিছু অদ্ভুত শব্দ আমার মামি শুনতে পান। এরপর মামি আমাকে দেখতে গিয়েছিলেন এবং সে নাকি অনেক ডাকাডাকি করেন আমাকে। তার ডাকাডাকির পর যখন নাকি আমি দরজা খুলি, মামি দেখতে পান আমার পুরো শরীর কালো এবং নীল হয়ে আছে এবং এর সাথেই আমার পুরো ঘর নাকি এলোমেলো আর রক্তে মাখামাখি অবস্থায় ছিল। আমি যখন সেদিন মামের উপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি, এরপর তৎক্ষণাৎ তারা আমাকে হাসপাতালে নিয়ে আসেন। তখন ডাক্তার নাকি জানায় আমার শরীরে রক্তের পরিমাণ এতটাই কম যে এই মুহূর্তে রক্ত না দিতে পারলে আমি মারা যাব। সেদিন থেকেই নাকি আমাকে রক্ত দিয়ে যাচ্ছেন তারা, কিন্তু আমার শরীরের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল না। তখন আমি আমার মামাকে বলি আমাকে বাসায় নিয়ে যান, আমার চিকিৎসা এখানে হবে না। মামা আমার কথা মতো সেদিন আমাকে বাসায় নিয়ে আসেন। এরপর আমি মামাকে শুরু থেকে সব কিছু বলি। সেদিনের রেল লাইন থেকে শুরু করে প্রত্যেকটা ভয়াবহ রাতের ঘটনা মামাকে আমি জানালাম। আমার মামা আর দেরি করলেন না, তখনই একজন হুজুর সাহেবকে তিনি নিয়ে আসেন। ওই হুজুর সাহেব অনেকক্ষণ আমাকে পর্যবেক্ষণ করেন এবং আমার রুমে ঢুকে ঘুরে ঘুরে কি যেন দেখেন। এরপর হুজুর সাহেব আমাকে একটু পানি পড়া দিয়ে যান, কিন্তু হুজুর সাহেব যাবার আগে আমাদের বলে যান যে ওর চিকিৎসা করা আমার একার পক্ষে সম্ভব না। আজ সন্ধ্যায় আমি আবার আসব আমার সাথীকে নিয়ে। ওই হুজুর সাহেব তার কথা মতো সেদিন সন্ধ্যার সময় আমাদের বাসায় চলে আসেন এবং সাথে নিয়ে আসেন তার একজন সাথী হুজুরকে। কিন্তু তাকে আমরা কেউ দেখতে পারছিলাম না, কারণ সে মানুষ ছিল না, তিনি ছিলেন একজন জিন হুজুর। তখন হুজুর সাহেব আর দেরি করলেন না, তিনি তার চিকিৎসা শুরু করে দেন। বিভিন্ন ছুরা এবং বিভিন্ন অদ্ভুত জিনিসের সমন্বয়ে হুজুর সাহেব এবং ওনার সাথী এবং আমি আমার ঘরে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। ওনার চিকিৎসা যখন শেষ হয় তখন হুজুর সাহেব আমাদের ভয়ানক একটা ঘটনা জানান। তিনি বলেন সেদিন রেল লাইনে বসে যখন আমি বারবার মৃত্যুর কথা ভাবছিলাম, তখন পালিশ জাতির এক জিন, এই জিনেরা যারা মূলত মানুষের রক্ত খেয়ে থাকে, এই পালিশ জিন সেখান দিয়ে যাচ্ছিল এবং সেই জিনই আমার এই অবস্থার জন্য দায়ী। তারপর হুজুর সাহেব আমাকে অনেকগুলো নিয়ম, তাবিজ এবং পানি পড়া দিয়ে যান এবং তিনি বলে যান আমি যেন আগামী 1 মাস একা না ঘুমাই এবং আমার বাড়ি থেকে কোথাও যেতে বা বার হতেও নিষেধ করেন। এরপর আমি অনেকটাই সুস্থ হয়ে উঠি। সেদিন আমি আরও একটা জিনিস পেয়েছিলাম, আমার এক নতুন মামিকে। আমি আবিষ্কার করি। সেদিনের পর থেকে আমার মামি আমাকে নিজের ছেলের মতোই আদর, স্নেহ এবং ভালোবাসা দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান,
তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডের দ্বিতীয় ঘটনা শোনার জন্য। আশা করছি প্রথম ঘটনার মতো এই দ্বিতীয় ঘটনাটিও আপনাদের খুব ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন সৌরভ নামের এক ভাই। তার বাড়ি মহেশখালীর কোনো একটি গ্রামে। তিনি মূলত এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার গ্রামে বেড়াতে আসা আসিফ নামের এক লোকের কাছ থেকে। তিনি লিখেছেন, আমার বন্ধু আসিফ খুব ছোটবেলায় কোনো একটা রহস্যজনক ঘটনার কারণে তার পরিবারের প্রায় সবাই মারা যায়। এই আসিফ মূলত তার খালার কাছেই বড় হয়, কিন্তু আসিফ কখনো জানতে পারেনি যে কিভাবে তার পরিবারের সবাই মারা গিয়েছিল। আসিফ অনেকবার তার খালাকে জিজ্ঞাসাও করেছিলেন যে কিভাবে তার পরিবারের সবাই মারা যায়, কিন্তু তার খালা কখনোই তাকে খোলাসা করে কিছু বলেনি। আসিফের বয়স তখন 14 বছর হবে। তখন একদিন তার ওই খালা তাকে সব ঘটনা বলতে রাজি হন যে কিভাবে তার পরিবারের সবাই মারা গিয়েছিল। সেদিন তার খালা বলেছিলেন, তোর বাবা ছিল তোর দাদার একমাত্র ছেলে। তোর বাবা ঢাকায় একটা চাকরি করত, আর তোর দাদা কি করত, গ্রামে তিনি কবিরাজি করতেন। তোর আরেকটা বোনও ছিল, তার বয়স ছিল তখন 6 বছরের মতো। খুব সুখের সংসার ছিল তোদের, খুব ভালোই দিন কাটছিল। তো একদিন রাতে তোর দাদার কাছে এক হিন্দু বাড়ির কিছু লোক আসে। তারা তোর দাদাকে জানায় তাদের নতুন বউ নাকি কিছু অদ্ভুত ধরনের আচরণ করছে। তখন তারা তোর দাদাকে অনুরোধ করেন যেন তাদের সাথে যায়। তোর দাদাও এইটা শুনে যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু সেদিন তোর দাদি তোর দাদাকে বাধা দেয়। তিনি বলেন রাতে যাবার প্রয়োজন নেই, সকালে যাবেন। কিন্তু তোর দাদা কথা না শুনে তাদের সাথে চলে যায়। তোর দাদা সেখানে গিয়ে দেখেন ওই মহিলাকে একটা জিনে ধরেছে, এবং তোর দাদা তার নিজের মতো কবিরাজি শুরু করেন এবং ওই মহিলার শরীর থেকে ওই জিনটাকে তিনি বার করতে শুরু করেন। কিন্তু ওই জিনটা কোনোভাবেই ওই মহিলাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন সেই জিন তোর দাদার সাথে কথা বলতে শুরু করে। জিন বলে যদি তাকে এই মহিলার শরীর থেকে বের করে দেয়া হয় তাহলে সে তোর দাদার বংশ শেষ করে দেবে। কিন্তু তোর দাদা এই সব কথা কোনো আমলে নিলেন না এবং এক প্রকার জোর করেই তাকে শরীর থেকে ছাড়িয়ে নেন। তো কাজ শেষে তিনি বাড়িতে চলে আসেন। এরপর ঘটনা শুরু হয় গভীর রাত থেকে। হঠাৎ রাতে টিনের চালে ঢিল পড়া শুরু হয় এবং শোনা যায় বাইরে করুণ সুরে কাক ডাকছে। আবার কেউ কেউ শুনতে পান ছাগলের আর্তনাদ। রাতে তারা ভয়ে কেউই বাইরে বের হননি। দিনের বেলা সব স্বাভাবিক থাকে। আবার যখন সন্ধ্যা নামে রাতের বেলা আবার শুরু হয় একই ঘটনা। এবার একটা মহিলা বাইরে কান্নাকাটি শুরু করে। তোর দাদা দাদি বাবা মা বের হয়ে দেখে একটা কালো ছায়া অন্ধকারে কান্না করছে। তখন তোর দাদা কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কি চায়। ওই মহিলাটি বলে, তুই আমার ঘর কেড়ে নিয়েছিস, এবার আমি তোর পরিবার কেড়ে নেব। প্রথমে আমি তোর নাতনিকে নিয়ে যাচ্ছি, এই বলে সে চলে যায়। তখন সবাই ঘরে ফিরে আসে। ঘরে আসলে দেখে তোর ছোট বোন ঘরে নেই। তখন চারদিকে শোরগোল পড়ে যায়, সবাই খোঁজা শুরু করে। সেদিন সম্পূর্ণ রাতটা সবাই তাকে খোঁজে, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায় না।
খুঁজে পাওয়া যায় তাকে পরদিন সকালবেলা বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে তার লাশ পাওয়া যায়। তখন পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। তোর দাদা বুঝতে পারে তার কাজটা ঠিক হয়নি। এরপর তিনি কি করেন, তিনি ওই জিনটাকে বোতলবন্দি করার অনেক চেষ্টা করেন, কিন্তু ওই জিনটা ছিল অনেক শক্তিশালী। তোর দাদা কি করে, অন্য কবিরাজের কাছে যায়। সেই কবিরাজ বলে এই জিনটা এই পরিবার ধ্বংস করার প্রতিজ্ঞা করেছে। এই সব শুনে তোর দাদা দাদি সিদ্ধান্ত নেয় তোর বাবা মা আর তোকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তারপর তোকে নিয়ে তোর বাবা মা আমাদের বাড়িতে চলে আসেন। তোর দাদা দাদি ওই বাড়িতেই থেকে যায়। এরপর তোর বাবা মা আমাদের এই বাড়িতে থাকতে শুরু করেন। কয়েকদিন হয়ে যায়, তোর দাদা দাদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তোদের বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলেও কেউ কোনো খোঁজ খবর দিতে পারছিল না। তখন বাধ্য হয়ে তোর বাবা মা তাদের দেখতে যান, কিন্তু তারা গিয়ে এক বিভৎস দৃশ্য দেখতে পান। তোর দাদা দাদির মৃত লাশ বাড়িতে পড়ে আছে। তারা দেখেন তোর দাদিকে মেরে ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তোর দাদাকে মেরে তার চোখ দুটো খুলে ফেলা হয়েছে। তার লাশ পড়েছিল তোদের গোয়াল ঘরে। তাদের চোখে মুখে ছিল ভয়ানক এক আতঙ্কের চিহ্ন। এই ঘটনার পর তোর বাবা মা খুবই ভেঙে পড়ে। তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু তোর দাদার সাথে জিনটার শত্রুতা ছিল, এখন আর কিছু হবে না। তাই তোকে আমাদের কাছে দিয়ে তারা ওই বাড়িতে চলে যায়। কিন্তু কয়েকদিন হয়ে যায়, আমরাও আর তাদের খোঁজ পাচ্ছিলাম না। তারপর আমরা গ্রামের কিছু লোক নিয়ে তোদের বাড়িতে যাই। গিয়ে দেখি তোর বাবা মাকেও মেরে ফেলা হয়েছে। তোদের পরিবারটা শেষ হয়ে যায়। তোর খালু আর আমি তোকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যাই। আমরা তোদের গবাদি পশু গ্রামের মানুষদের দিয়ে দেই, আর তোকে আমাদের সাথে নিয়ে চলে আসি। এরপর কিছুদিন তুই খুব ভয়ে ভয়ে থাকতি। তোর খালু একজন কবিরাজের সন্ধান পায়, তার সাথে গিয়ে সে দেখা করে। সেই কবিরাজ বলে এই জিনটাকে নাকি ভারতের এক তান্ত্রিক পালন করত। সে বিভিন্ন কাজ করত। ওই জিনটা সেখান থেকে পালিয়ে এসেছে। তার বাঁচার জন্য নতুন একটা শরীর দরকার ছিল, তাই সেই হিন্দু মহিলার শরীরে সে ভর করেছিল। তোর দাদা জোর করে তাকে শরীর থেকে ছাড়িয়ে নেয়, তাই সে প্রতিশোধ নিয়েছে। জিনটা কিছুদিনের মধ্যেই মারা যাবে, ততদিন তোকে সাবধানে রাখতে হবে। তোর 14 বছর হয়ে গেলে আর সমস্যা হবে না। তারপর থেকে তোকে আমরা আগলে রাখি। কবিরাজ তোকে কিছু তাবিজও দেয়, সেগুলো কখনো তোর কাছ থেকে হাতছাড়া করেনি। আর এখন তোর 14 বছর বয়স, তুই এখন বিপদমুক্ত। এই ছিল আমার সেই আসিফ নামক বন্ধুর জীবনে ঘটা ভয়ানক একটি ঘটনা। যখন সে আমার কাছে তার পরিবারের কথা বলছিল, তার চোখ দিয়ে স্রোতের মতো পানি পড়ছিল। আমি যে কি বলে তাকে সান্ত্বনা দিব বুঝে উঠতে পারছিলাম না। আমি তাকে কাঁদতে বাধা দেইনি। মানুষের জীবনটা খুবই বিচিত্রময়। এখানে কতজনের সাথে কত ঘটনা ঘটে যায়, আমরা কয়জনই বা সেই সব ঘটনা জানি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের সৌরভ ভাইয়ের পাঠানো অদ্ভুত একটি ঘটনা। জানি না এই ঘটনাটা আপনাদের কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ আমাকে ঘটনা পাঠাতে চান, আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, চলে এসেছি আমাদের আজকের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের এই দুনিয়ায় এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেই সব ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আমাদের আজকের এপিসোডের তৃতীয় ঘটনায় আপনারা শুনবেন তেমনই ব্যাখ্যাতীত একটি অদ্ভুত ঘটনা। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। প্রিয় লিসেনার্স, রোমানিয়ার অদ্ভুত এক বনভূমি,
যেখানে কোনো মানুষ গেলে ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকে না। রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজনাপকা শহরে হুইয়াবাইসি নামক একটি বনভূমি অবস্থিত। এই বনভূমিতে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অতি প্রাকৃতিক ঘটনা এই বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। সব মিলিয়ে প্রায় 250 হেক্টর জায়গার উপর সমগ্র বনভূমিটি দাঁড়িয়ে রয়েছে। এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলেও অভিহিত করা হয়। এই জঙ্গলে যারা একবার প্রবেশ করেন তারা নাকি আর কখনোই ফিরে আসে না। তবে এই তথ্যটি স্থানীয় মানুষদের কেবল একটি ধারণা মাত্র, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই জঙ্গলের গাছগুলোর আকৃতি কিছুটা হলেও অস্বাভাবিক মনে হয়। প্রায় প্রতিটি গাছেই অদ্ভুত ধরনের ডালে ডালে পেঁচানো, অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত ধরনের কিছু আবির্ভাব, অপরিচিত আলোর বলয় সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা সাধারণ মানুষের কাছ থেকে। এই জঙ্গলে এমন এমন সব ঘটনা হয় যে কারণে স্থানীয় বাসিন্দারা একে ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল বলে থাকেন। এই জঙ্গলে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকে শোনা যায় তারা বনে থাকার পুরোটা সময় জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক সমস্যায় ভুগতে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ যেন তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রাখছে। আনুমানিক 1968 সালের দিকে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে রহস্য নিয়ে উপস্থিত হয়। মূলত বিশ্ববাসী এই বন সম্পর্কে জানতে পারেন বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ফটোগ্রাফের মাধ্যমে। এই জঙ্গলে ভ্রমণের সময় বার্নিয়া একটি ইউএফও দেখতে পান বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরাবন্দি করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এই ঘটনার কিছুদিন পরেই কিছু জীববিজ্ঞানী সেখানে যান। গিয়ে অনেক কিছুই পরীক্ষা নিরীক্ষা করেন তারা। ওই বনের আশেপাশের এলাকাবাসীদের সাথে তারা কথা বলেন। তারা ওই এলাকাবাসীদের সাথে কথা বলেও জানতে পারেন তারাও নাকি এমন মাঝে মধ্যে গোলাকৃতির তীব্র আলোর বলয় বন থেকে ঊর্ধ্ব আকাশের দিকে উড়ে যেতে দেখেন। 2002 সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন স্থানীয় 2জন পর্যটক। তারা এই বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহরে থাকেন। তারা বলেন সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দীর্ঘ একটি অতি উজ্জ্বল আলোকবস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যায়। প্রায় 25 সেকেন্ডের জন্য তারা এই বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। একটা কথা ওই অঞ্চলে কথিত আছে, একবার নাকি এক মেষপালক বেশ কয়েকটি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আর কখনোই ফিরে আসেনি। একেবারে তারা গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পরে অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পান। ওখানকার স্থানীয় মানুষদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। তারা মনে করেন একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন। এত কিছুর পরেও সাহস করে যারা গেছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, গায়ে ফোসকা পড়া, শরীরে বিভিন্ন স্থানে পড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন। বিজ্ঞানীরা অবশ্য পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রার তেজস্ক্রিয় বিকিরণ, মাইক্রোওয়েভ বিকিরণ ও ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চৌম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। এই বনের ঠিক মাঝখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্য কোনো উদ্ভিদ জন্মাতে দেখা যায়নি। পরিবেশ বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করেন, কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম বৃদ্ধি হতে সমস্যা হবে। ওখানকার স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অতৃপ্ত আত্মার বাস এই জায়গায় আছে।
তবে বিজ্ঞানীরা স্থানীয় মানুষদের এই সমস্ত তথ্য মানতে নারাজ। বছরের পর বছর যে রহস্যকে এই বন আগলে রেখেছেন, কিন্তু কোনোভাবেই রহস্যের জালটা ঠিক ছিন্ন করতে পারছেন না বিজ্ঞানীরা। সকল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে আছে ট্রান্সিলভানিয়ার এই ভয়ানক বনটি। প্রিয় লিসেনার্স, আপনারা শুনেছিলেন একটি ভয়ানক বনের কাহিনী। আমাদের এপিসোডগুলো মূলত আপনাদের পাঠানো কিছু ঘটনা নিয়ে অথবা বহির্বিশ্বে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে। আমাদের এপিসোডগুলো যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেই বিষয়েও আপনারা কমেন্টে মতামত দিতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল ভৌতিক সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই 3টি ঘটনা যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।